ঘন জঙ্গলের নিচে লুকিয়ে আছে একটি রহস্য। ভেঙে পড়া দেওয়াল, শ্যাওলা ধরা দরজা, কিসের চিহ্ন এগুলো? এটি একসময় ছিল এশিয়ার অন্যতম বৃহত্তম নগরী। লক্ষ লক্ষ মানুষের বাস, প্রাসাদ, মসজিদ, মন্দির সব মিলিয়ে এক অবিশ্বাস্য শহর। তারপর একদিন পুরো শহর খালি, কোনো মানুষ নেই, কোনো প্রাণের চিহ্ন নেই। তাহলে গৌরনগরীকে ঠিক কি গিলে খেল? এই ভাঙা দেওয়ালের গায়ে এখনও লেখা আছে সেই গল্প, শুধু পড়তে জানতে হয়। গল্পটা বুঝতে হলে আমাদের যেতে হবে আজকের মালদহ জেলায়, যেখানে গঙ্গা আর মহানন্দা নদী একসাথে মিশেছে। এখানেই প্রায় ১৫০০ বছর আগে নদীর কোলে গড়ে উঠেছিল একটি ছোট্ট বসতি, কয়েকটি কুঁয়েঘর, কিছু মাছ ধরা নৌকা আর সীমাহীন সম্ভাবনা। ষষ্ঠ শতাব্দীতে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক এই জায়গাটিকে তার রাজধানী হিসাবে বেছে নিলেন, আর সেই মুহূর্তেই ইতিহাসে লেখা হয়ে গেল গৌড়ের নাম। শশাঙ্কের ঘোষণায় হাজারো মানুষ জড়ো হল, আগুন জ্বলল, বাদ্য বাজল, একটি নতুন অধ্যায়ের জন্ম হল। এরপর শতাব্দীর পর শতাব্দী ধরে পাল রাজবংশ, সেন রাজবংশ একের পর এক শাসক গৌড়কে বেছে নিয়েছিলেন তাদের ক্ষমতার কেন্দ্র হিসাবে। পাল আমলে গৌড়ে তৈরি হল বিশাল বৌদ্ধ বিহার। শত শত সন্ন্যাসী এখানে ধ্যান করতেন, জ্ঞান চর্চা করতেন। গৌড় তখন শুধু রাজধানী নয়, জ্ঞানের কেন্দ্রেও। তারপর ত্রয়োদশ শতাব্দীতে বখতিয়ার খলজি তার অশ্বারোহী বাহিনী নিয়ে বাংলায় এলেন। এই ঘটনা গৌড়ের ইতিহাসকে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দিল। পুরনো মন্দিরের পাশে উঠতে শুরু করল নতুন মসজিদের গম্বুজ। দুটো সংস্কৃতি পাশাপাশি দাঁড়াল, গৌড় রূপ বদলাতে শুরু করল। আর পঞ্চদশ শতাব্দীতে সুলতান হুসেন শাহের আমলে গৌড় পৌঁছে গেল তার চরম শিখরে। ওপর থেকে দেখলে মনে হতো যেন ইটের সমুদ্র, ২ লাখেরও বেশি মানুষের বাস এই একটি শহরে। তুলনা করলে বুঝবেন, সেই সময় লন্ডনে মানুষ ছিল মাত্র ৫০,০০০, মানে গৌড় ছিল লন্ডনের ৪ গুণ বড়। ভাবতে পারেন? দাখেল দরওয়াজা, গৌড়ের প্রধান প্রবেশদ্বার। ২১ মিটার উঁচু এই বিশাল তোরণ তৈরি হয়েছিল শুধু ইট আর চুন সুরকি দিয়ে, কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই। আর ভেতরে জমজমাট বাজার, চীনের রেশম, আরবের মশলা, পারস্যের আতর, পৃথিবীর সেরা সব পণ্য এখানে পাওয়া যেত। গৌড় ছিল বাণিজ্যের স্বর্গ। পর্তুগিজ পর্যটকরা এই শহরে এসে চোখ কপালে তুলেছিলেন। তাদের একজন, ফেরনাও, তার ডায়েরিতে লিখতে গিয়ে কলম থামিয়ে দিয়েছিলেন, কারণ চোখের সামনে যা দেখছিলেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না। তিনি লিখেছিলেন, সোনায় মোড়া গম্বুজ, ৭ স্তরের দুর্গ এবং নদীতে অগণিত বাণিজ্য তরী। ইউরোপের কোনো শহর এর ধারে কাছেও নেই। ফিরোজ মিনার, ৫ তলা উঁচু বিজয় স্তম্ভ, অনেকটা কুতুব মিনারের মতো দেখতে। এটি ছিল গৌড়ের শক্তি আর গৌরবের প্রতীক। ১২ দুয়ারি মসজিদ, ১২টি খিলানের ভেতর দিয়ে সূর্যের আলো এসে মেঝেতে পড়ত। সেই দৃশ্য ছিল স্বর্গীয়। আর কদম রাসুল, যেখানে একটি পাথরের চৌকিতে খোদাই করা পবিত্র পদচিহ্ন রাখা ছিল। লক্ষ লক্ষ মানুষ এখানে আসতেন শ্রদ্ধা জানাতে। সুলতান হুসেন শাহ তার সোনার সিংহাসনে বসে এই সাম্রাজ্য পরিচালনা করতেন। তার দরবার ছিল জ্ঞানী, কবি আর শিল্পীদের মিলন মেলা। রাতের গৌড় ছিল আরও মায়াবী। হাজার হাজার প্রদীপের আলোয় প্রাসাদগুলো জ্বলজ্বল করত। তারার নিচে এক স্বপ্নের নগরী। কিন্তু সেই আলো ধীরে ধীরে নিভতে শুরু করল। মেঘ জমল আকাশে। কেউ তখনও জানত না সবচেয়ে অন্ধকার রাত আসতে চলেছে। ১৫৩৮ সাল, শের শাহ সুরি, এক নির্মম আফগান যোদ্ধা, তার বিশাল সেনাবাহিনী নিয়ে গৌড়ের দিকে ধেয়ে এলেন। গৌড়ের দেওয়ালে আঘাত পড়ল, আগুন জ্বলল, ধোঁয়ায় ঢেকে গেল আকাশ। শত বছরে গড়ে তোলা শহরে নেমে এলো ধ্বংস। তারপর আক্রমণের পর গৌড় দেখতে এক ভুতুড়ে নগরীর মতো হয়ে গেল। ভাঙা দেওয়াল, পোড়া বাজার আর ফাঁকা রাস্তায় শুধু ধুলো উড়ছে। এরপর মুঘল সম্রাট হুমায়ুন গৌড় পুনরুদ্ধার করলেন। কিন্তু গৌড়ে ঢুকেই তার মুখ থেকে হাসি মুছে গেল, কারণ শহরের ভেতরে তখন জেগে উঠেছে এক অদৃশ্য শত্রু। অন্ধকার গলিতে পড়ে আছে অসুস্থ মানুষ, জ্বরে কাঁপছে শিশু, বাতাসে ভারী গন্ধ। গৌড়ে তখন ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর মহামারী। আর এই মহামারীর বাহক ছিল ক্ষুদ্র একটি প্রাণী, মশা।
পচা জলে জন্ম নেওয়া লক্ষ লক্ষ মশা পুরো শহরকে গ্রাস করে ফেলছিল। হুমায়ুনের সেনাবাহিনী ভেঙে পড়ল। এত সৈন্য অসুস্থ হয়ে পড়ল যে শেষকৃত্য সম্পন্ন করার মতো সুস্থ মানুষও অবশিষ্ট ছিল না। পর্তুগিজ ঐতিহাসিক তার ডায়েরিতে কাঁপা হাতে লিখেছিলেন, রাস্তায় রাস্তায় পচা শব, বাতাসে অসহ্য দুর্গন্ধ, গৌড় যেন একটি জীবন্ত কবরস্থান। কিন্তু হঠাৎ এমন মহামারী কেন? উত্তরটা লুকিয়ে আছে ভূগোলে। ষোড়শ শতাব্দীতে গঙ্গা নদী তার গতিপথ বদলাতে শুরু করল। মূল ধারা পশ্চিমে সরে গেল। ফলে গৌড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া প্রবল স্রোত শুকিয়ে এলো। যে নদীতে একদিন শত শত বাণিজ্যতরী চলত, সেখানে এখন শুধু ফাটল ধরা মাটি। প্রথম আঘাত, পানীয় জলের সংকট। 2 লাখ মানুষের শহরে বিশুদ্ধ পানি পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ল। দ্বিতীয় আঘাত, বাণিজ্য পথ বন্ধ। নদী ছাড়া পণ্য আসবে কিভাবে? গৌড়ের অর্থনীতি ভেঙে পড়তে শুরু করল। আর তৃতীয় আঘাত সবচেয়ে ভয়ঙ্কর। নদীর পুরনো খাতে জমল পচা স্থির জল, তৈরি হল বিশাল জলাভূমি, আর সেই জলাভূমি হয়ে উঠল মশার স্বর্গরাজ্য। একটা সবুজ পাতা যেভাবে ধীরে ধীরে শুকিয়ে ধুলো হয়ে যায়, গৌড়ও ঠিক তেমনি মরতে শুরু করেছিল, ধীরে, নীরবে। একটা শহরকে শেষ করার জন্য বিশাল কিছুর দরকার হয় না, কখনো কখনো শুধু একটা নদীর একটু সরে যাওয়াই যথেষ্ট। 1575 সাল, মুঘল সেনাপতি মুনিম খান গৌড় দখল করলেন, কিন্তু বিজয়ের উল্লাস বেশিক্ষণ টিকল না। কয়েক মাসের মধ্যেই মুনিম খান নিজে মহামারীতে আক্রান্ত হলেন। যে শহর জয় করতে এসেছিলেন, সেই শহরই তাকে গ্রাস করে ফেলল। মুঘলরা বুঝে গেলেন গৌড় আর বাসযোগ্য নয়। রাজধানী সরানো হল তান্ডায়, তারপর রাজমহলে, তারপর ঢাকায়। গৌড়কে ফেলে রাখা হল তার ভাগ্যের ওপর। এরপর শত বছর ধরে জঙ্গল গৌড়কে গ্রাস করল। যে রাস্তায় সুলতানের হাতি চলত, সেখানে গজিয়ে উঠল বটগাছ। যে প্রাসাদে হাজার প্রদীপ জ্বলত, সেখানে বাসা বাঁধল বাদুড় আর বানর। দেয়ালের গায়ে কারিগরদের হাতে খোদাই করা ফুলের নকশা, সেই নকশার ফাটল দিয়ে এখন সত্যিকারের গাছ গজিয়ে উঠেছে। প্রকৃতি যেন শিল্পকে গিলে খাচ্ছে। পরে ব্রিটিশ আমলে স্থানীয় মানুষ আর ঔপনিবেশিক কর্মকর্তারা গৌড়ের প্রাচীন ইট খুলে নিয়ে রেল লাইন আর বাড়িঘর বানিয়েছে। একটি সাম্রাজ্যের স্মৃতি আক্ষরিক অর্থে ইট ইট করে ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিটি ইটের গায়ে ছিল ইতিহাস, প্রতিটি ইটে ছিল কারিগরের ঘাম। সেই ইট এখন কোনো রেল লাইনের নিচে চাপা পড়ে আছে, নাম না জানা, গল্প না বলা। আজ গৌড়ে দাঁড়িয়ে আছে শুধু দাখিল দরওয়াজা। সূর্যাস্তের আলোয় যখন তার লাল ইঁট যেন আগুনের মতো জ্বলে ওঠে, মনে হয় শহরটা এখনও কিছু বলতে চাইছে। একদিকে পঞ্চদশ শতকের গৌড়, জমজমাট, প্রাণবন্ত, গর্বিত। অন্যদিকে আজকের গৌড়, নীরব, পরিত্যক্ত, ভুলে যাওয়া। একই মাটি, দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবী। আজকের ঢাকা, কলকাতা, লক্ষ লক্ষ মানুষের ব্যস্ত শহর, কিন্তু গৌড়ের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, কোনো শহরই চিরস্থায়ী নয়। প্রকৃতি যখন নিয়ম বদলায়, সবচেয়ে শক্তিশালী সভ্যতাও টিকতে পারে না। আর সবচেয়ে দুঃখের কথা, বেশিরভাগ বাঙালি গৌড়ের নামই জানে না। এই ছোট্ট মেয়েটির মতো যারা প্রথমবার এই ধ্বংসাবশেষের সামনে দাঁড়ায়, তারাই হয়তো গৌড়ের গল্প বাঁচিয়ে রাখবে। গৌড় হারিয়ে গেছে, কিন্তু তার গল্প হারানো উচিত নয়। আপনি কি জানতেন গৌড়ের কথা? কমেন্টে জানান। আর এরকম আরও হারিয়ে যাওয়া ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন।